হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো না, আজকে হাজির হয়েছি মুভিম্যানের সাসপেন্স ফেভারিট আরো একটা ধামাকাদার কালেকশন নিয়ে। যারা আমাদের চ্যানেলে সেরা সাসপেন্স মুভি মঙ্গলবারমের এক্সপ্লেইন দেখেছিলেন, আজ তাদের জন্য ঠিক তেমনই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা মাস্টারপিস নিয়ে হাজির হয়েছি। আর আমাদের আজকের মুভির নাম ফরগটেন। যারা এখনো মঙ্গলবারম দেখেননি তাদের জন্য কমেন্টে লিংক পিন করে দেওয়া হয়েছে। আর আজকের এই গল্প নিঃসন্দেহে সেরা সাসপেন্স মুভির তালিকায় প্রথম বা দ্বিতীয় জায়গায় করে নেবেই, যেখানে গল্পের প্রধান চরিত্রের সাথে বারবার আপনিও ধোকায় পড়ে যাবেন। কোনটা আসল আর কোনটা নকল এটা ভাবতে ভাবতে আপনি নিজেই ঢুকে যাবেন গল্পের ভেতরে। এমনকি এই মুভির রিভিউ এতটাই ভালো যে সাসপেন্স প্রেমীরা বলে এটা দেখার পর মানুষ বাস্তব জীবনেও এর প্রভাব অনুভব করে। কে আপন কে পর মুহূর্তেই সব ভ্রম মনে হতে থাকে। আর আজকে গল্প সম্পর্কে বেশি কিছু বলবো না, তাহলে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। তো রেডি তো আমার সাথে গল্পে গল্পে কাহিনীতে ডুব দেওয়ার জন্য? কথা দিচ্ছি আপনাকে একা রেখে কোথাও যাব না। বরাবরের মতো পুরো গল্প জুড়েই আমি মুভিম্যান থাকবো আপনাদের সাথে। গল্পে শুরু হয় জিন সিওক নামের একটা শান্ত স্বভাবের ছেলেকে দেখিয়ে। সে আর তার পরিবার একসাথে করে গাড়িতে নতুন জায়গায় যাচ্ছে। তখনই জিন লক্ষ্য করে যে তার পরিবারের সবাই অদ্ভুত আচরণ করছে, যেন তারা তার থেকে কিছু একটা লুকাচ্ছে। কিন্তু কি লুকাচ্ছে আর কেন সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। এদিকে তার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। সে যা দেখছে সবই তার কাছে নতুনের মতো লাগছে। তাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক হতাশ, তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু সে তাকিয়ে দেখে তার পরিবারের সবাই তার পাশে আছে। সে নিজেও বুঝতে পারছিল না কেন তার এত অস্বস্তি লাগছে। তার পরিবার তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ক্লান্ত, তাই এমন হচ্ছে, অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছো, এমনকি গত রাতেও তুমি একটুও ঘুমাওনি, তাই হয়তো এমন লাগছে, টেনশন করো না। আসলে তারা আজকে তাদের নতুন বাড়িতে যাচ্ছিল। কিছুদিন আগেই তার পরিবার এই নতুন বাড়িটা কিনেছে। নতুন বাড়িতে পৌঁছানোর পর জিনের কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে থাকে। বাড়িটা একেবারেই নতুন হলেও তার কাছে অনেক কিছুই পরিচিত মনে হয়, যেন সে এখানে আগেও এসেছে। সে তার বড় ভাই ইউসুকের দিকে অবাক হয়ে তাকায়। তার ভাই নতুন ঘর পেয়ে অনেক খুশি, আর সে সবকিছুতেই সেরা। পড়ালেখা, খেলাধুলা, গান সবকিছুতেই সে অনেক পারদর্শী। এমনকি মেয়েরাও তার উপরে লাড্ডু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে একজন খুব ভালো ভাই, যে জিনকে খুবই আদর করে, তার খেয়াল রাখে। জিন তার ঠিক বিপরীত। সে পড়ালেখায় ভালো না, খেলাধুলায়ও আহামরি কিছুই করতে পারে না, আর মেয়েরাও তাকে পাত্তা দেয় না। বেচারার পোড়া কপাল। কিন্তু এত কিছুর পরেও সে কখনো তার ভাইকে হিংসা করে না, বরং সে তার ভাইকে নিয়ে গর্ব করে। সাধারণত দুই ভাইয়ের মধ্যে এত মিল কমই দেখা যায়। বয়সের সাথে সাথে আমাদের মধ্যে হিংসে ঢুকে যায়। যাই হোক, গল্পে ফেরা যাক। কিছুদিন আগেও ইউসুক এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার একটি পায়ে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। এদিকে তাদের নতুন বাড়িতে গোছগাছের কাজ চলছিল। এর মধ্যেই জিন জানতে পারে যে তাকে আজকে ইউসুকের সাথেই একই ঘরে থাকতে হবে। এর কারণ হলো অন্য একটা ঘরে পুরনো ভাড়াটিয়ার কিছু জিনিসপত্র রাখা আছে। এই কথাটা জিনের কাছে অদ্ভুত লাগে। পুরনো ভাড়াটিয়াদের জিনিস এখানে কেন? তাদের জন্য কেন আমাদের সমস্যা হবে? যাই হোক, জিন মনের দিক থেকে অনেক দয়ালু ছিল, তাই সে ঘর পরিষ্কার করতে থাকা একজন কর্মীকে তার কাজে সাহায্য করছিল। তখন কর্মীটা তাকে জিজ্ঞেস করে, সে কি তোমার বড় ভাই? জিন হেসে উত্তর দেয়, হ্যাঁ। কিন্তু কর্মীটা যখন আবারও একই প্রশ্ন করে তখন জিন অবাক হয়ে বলে, আপনি কেন বারবার একই প্রশ্ন করছেন? কর্মীটা কিছু বলার আগেই ইউসিওক সেখানে চলে আসে। সে কর্মীটাকে বলে, ওরা তোমাকে রান্নাঘরে ডাকছে, ওইদিকে যাও। আর হঠাৎ এভাবে ডাকার কারণে জিনের আর তার কথা শোনা হয় না। এরপর আমরা দেখি রাতের খাবার সময় জিনের বাবা তাকে বলে, পুরনো ভাড়াটিয়ারা 1 মাসের মধ্যে তাদের জিনিসপত্র নিয়ে যাবে, তারপর তোমরা আলাদা আলাদা ঘরে থাকতে পারবে। জিন তখন জিজ্ঞেস করে, ওই ঘরে কি আছে? তার বাবা বলে, আমি জানি না, কিন্তু আগের ভাড়াটিয়ারা হাত জোর করে অনুরোধ করেছিল দয়া করে ওটা যেন না খোলা হয়। তিনি জিনকে আরো বলে, আমি জানি তোমার মনে অনেক কৌতূহল আছে, কিন্তু আর যাই করো ওই রুমটা খোলো না। এই কথা শুনে জিনের কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগতে থাকে। তখনই উপরতলা থেকে হঠাৎ একটা আওয়াজ আসে। জিন জিজ্ঞেস করে, শব্দটা কি সেই ঘর থেকে এলো? কিন্তু তার ভাই তাকে বলে, হয়তো এটা বজ্রপাতের শব্দ ছিল। আর ঠিক তখনই আকাশেও বিদ্যুৎ চমকায়, আর সেও এটা ভেবে নেয় যে আসলে এটা বজ্রপাতের শব্দ হবে। কিন্তু জিনের মনের ভেতরে ওই রুমে কি আছে সেটা জানার আগ্রহটা থেকেই যায়। সেই রাতে ইউসুক যখন ঘুমিয়ে পড়ে, জিন তার MP3 প্লেয়ারটায় গান শুনছিল, আর তখনই সে একটা শব্দ শুনতে পায়। প্রথমে তার মনে হয় হয়তো সে ভুল শুনছে, কিন্তু তারপর আবার সেই শব্দটা শোনা যায়। আওয়াজটা সেই বন্ধ ঘর থেকেই আসছিল। জিন ভয়ে ভয়ে সেই দরজার কাছে যায়। তার বারবার মনে হচ্ছিল ভেতরে কিছু একটা আছে। সে দরজাটা খুলতেই যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ তাকে ধরে ফেলে। সে চমকে ওঠে, কিন্তু তারপর দেখে এটা ইউসিওক। সে ইউসিকে বলে, এই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। তার কথা শুনে ইউসিওক কান পেতে শোনার চেষ্টা করে, কিন্তু সে কিছুই শুনতে পায় না। সে বলে, নিশ্চয়ই পড়াশোনায় ফাঁকি দেওয়ার ধান্দা করছো, তাই না? এরপর তারা দুজন বাড়ির কাছে একটা পাহাড়ে যায়। দুই ভাই একসাথে অনেকটা ভালো সময় কাটায়, জমিয়ে আড্ডা দেয়। দেখে মনেই হচ্ছিল না তারা দুই বড় আর ছোট ভাই, একেবারে বন্ধুর মতোই চলাফেরা তাদের। তখনই ইউসির একটা ফোন আসে। সে বলে, বাবা একটা ফাইল চেয়েছে, তুমি এখানেই থাকো, আমি গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? এরপর জিনকে সেখানে রেখে ইউসি চলে যায়। আমার তো প্রথমে মনে হচ্ছিল জিনকে এখানে কোনো একটা ভূত এসে ধাক্কা দেবে, কিন্তু তেমন কিছুই হয় না। উল্টা রাস্তার মাঝখানে কিছু লোক ইউসিকে ঘিরে ধরে। জিন দেখে যে কিছু লোক তার ভাইকে মারছে। সে তখনই তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু তার আগেই তারা একটা গাড়িতে করে তাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। জিন কিছুই করতে পারে না, কিন্তু সে তাদের গাড়ির নাম্বার প্লেটটা দেখে রাখে। বাড়িতে ফিরে সে তার বাবা মাকে সবকিছু জানায়, আর অতিরিক্ত টেনশনের কারণে
দরজার সামনেই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালে সিআইডির লোক আসে। জিন তাদেরকে নাম্বারটা বলে দেয়, কিন্তু তারা বলে এরকম কোনো নাম্বার প্লেট তো এই শহরে নেই। এরপর তারা ইউসিকে খুঁজে বের করার জন্য অনেক উপায় চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কুল কিনারা পাচ্ছিল না। কিছুদিন এভাবেই কেটে যায়, তারা কোনো রকমের খোঁজ খবর পায় না। জিন এবং তার পরিবার আরো বেশি চিন্তায় পড়ে যায়, আর টেনশন বেড়ে যাওয়ায় জিনের ওষুধের পরিমাণও বেড়ে যায়। এরপর একদিন সে একটা স্বপ্ন দেখে, যেখানে সে কাউকে একটা লাঠি দিয়ে বেদম পেটাচ্ছে, কিন্তু কেন আর কাকে পেটাচ্ছে সেটা সে বুঝতে পারছিল না। তখনই জিনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে ইউসি তার ঘরে। পাক্কা 19 দিন পর ইউসিকে দেখে জিন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। পরের দিন সিআইডিরা তাকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু ইউসি কিছুই বলতে পারে না। সে বলে আমার সাথে কি হয়েছিল, আমি কোথায় ছিলাম কিছুই মনে করতে পারছি না। এভাবে ধীরে ধীরে আবারও সবকিছু স্বাভাবিক হতে থাকে। জিনও তার রুটিনে ফিরে আসে। এক রাতে জিন দেখে ইউসি কোথাও একটা যাচ্ছে। পরের দিন সকালে তারা একসাথে নাস্তা করার সময় জিন খেয়াল করে ইউসি বাম পায়ে খুঁড়িয়ে হাঁটছিল। সে তখন জিজ্ঞেস করে, গতকাল না তুমি ডান পায়ে খুঁড়িয়ে হাঁটছিলে, আজ বাম পায়ে, মানে কি পা পরিবর্তন করলে নাকি? ইউসিওক বলে, তুমি অনেক বেশি টেনশন করো তাই এমন মনে হচ্ছে, এমন কিছুই হয়নি, আমি বাম পায়ে ব্যথা পেয়েছিলাম। এই বলে ইউসি সেখান থেকে চলে যায়। সেই রাতে যখন জিন পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে পড়ে, ইউসি তার কাছে এসে দাঁড়ায়। সে একটা পেন্সিল নিয়ে তুলে তার চোখের একদম কাছাকাছি নিয়ে যায়। পেন্সিলের নিপটা তার চোখে ঢুকিয়ে দেবে, ঠিক এমন সময় পেন্সিলের সরু অংশটা ভেঙে যায়। ইউসি দ্রুত পেন্সিলটা রেখে সেখান থেকে সরে যায়। মুভিম্যানের বন্ধুরা কি অবাক হচ্ছেন? আগেই তো বলেছিলাম এই মুভিটা শিরায় শিরায় সাসপেন্স। আমি নিজেও প্রতিটা মুহূর্ত ভাবছিলাম যে এরপর ঠিক কি হবে। ঠিক ওই সময়ে জিনের চোখও খুলে যায়। আসলে সে এতক্ষণ ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল। হয়তো সেও বুঝতে পারছিল তার চারপাশে কিছু একটা গোলমাল তো অবশ্যই হচ্ছে, এগুলো শুধু তার কল্পনা না। সে ইউসিওকের পিছু নেওয়া শুরু করে। সে দেখে যে এখন সে আর খুঁড়িয়ে হাঁটছে না। জিন চোখের সামনে যা কিছু দেখছিল সবই তার কাছে মিথ্যা মনে হচ্ছে, কারণ যেই ভাই তাকে এত ভালোবাসে স্নেহ করে সে আজ তাকে মারতে যাচ্ছিল। তারপর আরেকটু পিছু করার পর সে দেখে ইউসিওক দুজন লোককে নির্দেশ দিচ্ছে, আর এরাও অন্য কেউ না, সেই সিআইডির লোকগুলো যারা তাদের বাড়িতে এসেছিল। জিনের আর বুঝতে বাকি থাকে না এটা তার ভাই না, বরং অন্য কেউ। তার সহজ সরল ভাই এমন সালমান খানের মতো স্টাইলে স্মোকও করে না। পেছনে পেছনে খুব গভীর একটা ষড়যন্ত্র চলছে, তাদের বাড়িতে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। এরপর সে উপরের একটা ঘরে যায়। জিনও তার পিছু নেয়, কিন্তু উপরে পৌঁছানোর পর ইউসিও হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। কাউকে না পেয়ে জিন যখন ফিরে যাচ্ছিল তখন সে ধরা পড়ে যায়। দুজন লোক তাকে বলে, তুমি সবকিছু উল্টাপাল্টা করে দিচ্ছ, তুমি বসের পরিকল্পনা নষ্ট করে দিচ্ছ। প্রথমে জিন এমন ভাব করে যেন সে কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সে বুঝতে পারে লোকগুলো তাকে ধরতে পারলে আর ছাড়বে না, তখন সে পালিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ তাড়াও করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরতে না পারায় সে বেঁচে যায়। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার মুখে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। আর এটা আর কেউ না, ইউসিওক নিজেই ছিল। যখন জিনের জ্ঞান ফেরে তখন সে দেখে সে তার নিজের ঘরেই ঘুমিয়ে আছে। আর এটা দেখে সে আরো টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছিল না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তাহলে কি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? পড়তে পড়তে ঠিক যেভাবে ঘুমিয়েছিল এখনো সে ঠিক সেভাবেই পড়ে আছে। এমনকি সে তাকিয়ে দেখে তার ভাই বিছানায় ঘুমিয়ে আছে। জিন পুরোপুরি কনফিউজড হয়ে যায়, তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সেই রাতে যা কিছু ঘটেছিল তাহলে কি পুরোটাই তার স্বপ্ন? আবারও কি সে একটা বাজে স্বপ্ন দেখেছে? কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি তার কাছে সবকিছু গুলিয়ে যেতে থাকে। আপনারা অপেক্ষা করুন, এই সব বিভ্রান্তির জট কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে। তখন ইউসিওক তাকে দেখে বলে, কি হয়েছে জিন? জিন এতটাই টেনশনে ছিল যে ভয়ে তার উত্তর দিতে পারে না, কারণ সে তখনও বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। সে বাথরুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। ইউসিওক বলে, কি করছো তুমি? কি হয়েছে? এমন করছো কেন? জিন বাথরুম থেকে চিৎকার করে বলে, আমার থেকে দূরে থাকো। ইউসিওক কিছুই বুঝতে পারে না, সেও কিছুটা ঘাবড়ে যায়। সে জিজ্ঞাসা করে, কেন তুমি এমন করছো কেন? জিন চিৎকার করে বলতে থাকে, গত রাতে আমি সব দেখেছি, তুমি আমার ভাই না। এরপর সে সব ঘটনা চিৎকার করে ইউসিওককে বলে। সব শুনে সে বলে, এই সবকিছুই তোমার একটা স্বপ্ন ছিল জিন, তুমি অতিরিক্ত ডিপ্রেশনে আছো। কিন্তু জিন কিছুতেই মানতে চায় না। সে বলে, তুমি আমার ভাই না, তুমি কে? আমাকে সত্যি কথা বলো, আমার আসল ভাই কোথায়? কিছুক্ষণ পর যখন জিন দেখে বাইরে কেউ নেই, তখন সে একটা পাইপ নিয়ে আস্তে আস্তে বাথরুমের বাইরে বের হয়ে আসে। সে ভয়ে ভয়ে বাইরে তাকাচ্ছিল। তখনই ইউসিওক তাকে ধরে ফেলে আর বলে, শান্ত হও জিন, পাগলামি করো না। কিন্তু শেষ পর্যন্ত ইউসিওক তাকে ফ্লোরের সাথে চেপে ধরে বলে, আমার কথা শোনো, তুমি শুধু একটা দুঃস্বপ্ন দেখেছো। গত রাতে তুমি তোমার ওষুধ খাওনি তাই না? এজন্যই এসব ভুলভাল বকছো। তখন জিনের মনে পড়ে, আরে হ্যাঁ, আমি তো কাল রাতে ওষুধ খেতে ভুলেই গিয়েছিলাম। এবার তারও মনে হতে থাকে হয়তো এটা একটা স্বপ্নই ছিল। সে নিজেই বুঝতে পারে সে পাগল হয়ে যাচ্ছে, তাই সে কেঁদে ফেলে। আসলে একটা মানুষ যখন এটা অনুভব করে যে তার নিজের মস্তিষ্ককেই সে বিশ্বাস করতে পারছে না, তখন তার জীবনে বেঁচে থাকাটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি ইউসিওক নিয়মিত তার যত্ন নেয়। জিন ঠিকঠাক তার ওষুধ নেয় আর ইউসিওকের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি সবকিছু নষ্ট করে ফেলি তাই না? ইউসিওক হেসে বলে, আরে পাগল ছেলে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, মা কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। আর তাদের এই দুই ভাইয়ের মধ্যে কথাগুলো শুনে সত্যি মন জুড়িয়ে যায়। এরপর আমরা দেখি যখন ইউসিওক অফিসের জন্য বের হয়, জিন জানালা দিয়ে দেখে ইউসিওক ডান পায়ে খুঁড়িয়ে হাঁটছে। জিন মনে মনে ভাবে, হয়তো আমি ভুল ছিলাম, ডিপ্রেশনে সবকিছু উল্টাপাল্টা ভেবেছি। এরপর সবকিছু স্বাভাবিক হতে থাকে। এখন সে পড়ালেখায়
পড়ালেখায় মনোযোগ দিতে থাকে। আমাদের কাছেও মনে হতে থাকে কাহিনী ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু এমন সময় হুট করেই পুরো গল্পটা 180 ডিগ্রি টার্ন নেয়। এতক্ষণ যা যা দেখছেন এটা তো শুধুমাত্র একটা ট্রেইলার ছিল, আসল গল্প তো শুরু মাত্র। হঠাৎ তার পেন্সিলটা টেবিলের নিচে পড়ে যায়। যখন জিন সেটা তুলতে যায় তখন সে সেই ভাঙা পেন্সিলের ডগাটা সেখানেই দেখতে পায়, যেটা সে গত রাতে দেখেছিল। আর এটা দেখে তার দম আটকে যায়। তার বিশ্বাস হয়ে যায় যে গত রাতে যা কিছু ঘটেছিল সেটা তার স্বপ্ন ছিল না, সবকিছু সত্যি। সে তার ভাইকে ভুল সন্দেহ করেনি, এমনকি সে আসলে মানসিকভাবে অসুস্থও না। তাকে তার ভাই ভুলভাল বুঝিয়ে রাখতে চেয়েছে। তাদের মা বাড়িতে আসলে জিন তাকে সবকিছু জানায়, আর তাদের মাও সবকিছু শুনে ঘাবড়ে যান। তিনি বলেন, আমি এখনই তোমার বাবাকে জানাবো। কিন্তু জিন তাকে থামিয়ে দিয়ে বলে, এখনই না, যদি ইউসিওক আজ রাতে বাড়ি থেকে বের হয় আমরা তার পিছু নেব, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মাও তার কথা মেনে নেয়। এরপর যখন জিন তার ঘরের দিকে যায়, মা জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি নিশ্চিত যে ইউসিওক এই সবকিছু করেছে? জিন বলে, এ তো ইউসিওক না, আমার ভাইয়ের ডুপ্লিকেট কপি। আমাদেরকে খুঁজে বের করতে হবে ওরা সেদিন আমার ভাইকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে, আর তার পরিবর্তে কাকে পাঠিয়েছে আর কেন। এরপর সেই রাতে জিন যখন নিচে পানি খেতে আসে তখন সে তার মাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে। জিন চুপচাপ দেয়ালের পাশে লুকিয়ে সবকিছু শুনতে থাকে। তার মা ফোনে বলছিল সে তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছে, আর তিনি এই সব কথাগুলো ইউসিওককেই বলছিলেন। এটা শুনে জিন আরো অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার মাও এই প্ল্যানের সাথে জড়িত। তখন তার পায়ের ধাক্কায় ভুলবশত একটা শব্দ হয়ে যায়, আর শব্দ শুনে তার মা সতর্ক হয়ে যান। ইউসিওক ফোনে তার মাকে বলে, তুমি যাও দেখে আসো তো জিন ঘুমিয়ে আছে কিনা। এরপর মা সোজা জিনের ঘরের দিকে যেতে শুরু করে। জিন বুঝতে পারে যদি তাকে বাঁচতে হয় তাহলে তাকে তার মায়ের আগেই তার রুমে পৌঁছাতে হবে। সে দ্রুত বাড়ির পাশ দিয়ে উপরে উঠে যায় আর জানালা দিয়ে লাফ দিয়ে বিছানায় শুয়ে পড়ে। মা এসে দেখে জিন ঘুমিয়ে আছে। এটা দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর সে ঘর থেকে বের হয়ে যায়। মা চলে যাওয়ার পর দরজার শব্দ শুনে জিন উঠে বসে, কিন্তু ঠিক তখনই সে দেখে আসলে তার মা রুম থেকে বের হয়নি, সে শুধু দরজাটা বন্ধ করেছিল। মা তাকে জিজ্ঞেস করে, জিন তুমি পানিতে ভিজেছো কিভাবে? এটা বলে তার মা তার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর ভঙ্গিতে মুচকি হাসি দেয়। তিনি ফোনে আবারও বলে, ইউসিওক তুমি তাড়াতাড়ি এসো, আমিও ধরা পড়ে গেছি। জিন বুঝতে পারে আজ হয়তো তাকে খুন করার প্ল্যান করছে। এটা বুঝেই সে সঙ্গে সঙ্গে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। রাস্তায় দৌড়তে দৌড়তে সে সামনে দেখে তার বাবা আসছে। জিন কনফিউজ হয়ে যায়, সে তার বাবার উপর কি বিশ্বাস করবে নাকি সেও একই দলের। তখনই মা এবং অন্য একটা লোক তার কাছে চলে আসে। বাবা তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? জিন বাবাকেও বিশ্বাস করতে পারছে না, সে মিথ্যা কথা বলে। সে বলে, আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তার বাবা বলে, তুমি কোথাও যাবে না এই বৃষ্টিতে। আর ঠিক তখনই সবাই মিলে জিনকে ধরার চেষ্টা করে। জিন সবাইকে ঠেলা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পেছন থেকে তার মা চিল্লাতে চিল্লাতে বলে, শাহিন টুটের পোলাকে ধরে ফেল। আর এটা শুনে ওই লোকটাও তার পেছনে দৌড়ায়। জিন কিছু দূর যাওয়ার পর রাস্তার মোড়ে একটা থানা দেখতে পায়। জিন পুরো গতিতে দৌড়াচ্ছিল, লোকটা তাকে থামাতেই যাচ্ছিল। তখনই সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। কোথা থেকে একটা বাইক এসে তাদের সাথে মেরে দেয়। জিন সুযোগ বুঝে থানার সামনে যেতেই পুলিশের গাড়ির সামনে গিয়ে পড়ে, আর এটা দেখে পিছু করতে থাকা লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর থানার ভেতর পুলিশ যখন তার কথা শোনে তখন জিন বলে, আমি 1 মাস ধরে ঘরে বন্দী হয়ে আছি কিছু ভুয়া মানুষের সাথে, আর তারা আমার সাথে আমার পরিবার সেজে আছে। আসলে তারা আমার কেউ না। তখন পুলিশ জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন ভেবেছিলে তারা তোমার পরিবার? তোমার তো তোমার বাবা মাকে চেনার কথা, তাই না? 1-2 দিন না, 1 মাস পরে এসে কেন এখন তোমার কাছে এমন কিছু মনে হচ্ছে? জিন বলে, আমি নিজেও বুঝতে পারছি না কেন আমি তাদেরকে বিশ্বাস করেছিলাম। তখন একজন জুনিয়র অফিসার তার রেকর্ড নিয়ে আসে আর বায়োডাটা যাচাই করতে থাকে। সে বলে, তোমার নাম জিন সিওক, তোমার জন্ম 1977 সালে। জিনও বলে, হ্যাঁ ঠিক বলেছেন। এটা শুনে পুলিশ অফিসার বলে, তাহলে তোমার বয়স এখন 40 বছর হওয়া উচিত, কিন্তু তুমি একটু আগেই বললে তোমার বয়স 21 বছর, এটা কি করে হয়? এই কথা শুনে জিন চমকে যায়। সে বলে, জন্মসাল তো ঠিকই আছে আর আমার বয়সও ঠিক আছে, আমার বয়স এখন 21 বছর। আপনি হিসাব করে দেখেন 77 সাল থেকে 1997 কত বছর হয়? আর তার এই কথা শুনে সেখানে থাকা পুলিশরা হাসতে থাকে। একজন অফিসার তাকে সেখানে থাকা একটা ক্যালেন্ডার দেখায় আর বলে, ভালো করে দেখেন ভাই, এখন 2017। জিন চারপাশে তাকায় আর দেখে চারপাশে নতুন সব গ্যাজেট, স্মার্ট টিভি, স্মার্টফোন, সব আধুনিক যন্ত্রপাতি। তাহলে তারা যেদিন নতুন বাড়িতে উঠেছিল সেদিন তো ঘরে 1997 সালের ক্যালেন্ডার দেখেছিল। সে এতদিন ধরে তো এটাই জানতো। এক মুহূর্তের মধ্যেই তার কাছে মনে হয় সে হয়তো টাইম ট্রাভেল করে ফেলেছে, কিন্তু বাস্তবে তো এখনো পৃথিবীতে টাইম ট্রাভেল করা সম্ভব হয়নি। তাহলে আসলে তার সাথে হয়েছেটা কি? ঠিক তখনই তার চোখ একটা আয়নার উপরে পড়ে আর আয়না দেখা মাত্রই তার হুশ উড়ে যায়। আয়নায় সে একজন মধ্যবয়স্ক লোক লাগছিল। সে নিজেকেই চিনতে পারছিল না। আর তখনই জিন একটু অবাক হয়ে ভাবে তার ঘরে একটাও আয়না ছিল না। আসলেই তো সে কখনো নিজেকে আয়নায় দেখেনি। সে এবার সাহস করে সব রহস্যের জট খুলতে তার পরিবারের কাছে ফিরে যায়। তার আর কোনো উপায়ও ছিল না। তার মাথায় শুধু প্রশ্ন আর প্রশ্ন ঘুরছিল। সে সোজা সেই ঘরে যায় যেখানে প্রবেশ নিষেধ ছিল। তার মনে হচ্ছিল সব প্রশ্নের উত্তর হয়তো এই বন্ধ ঘরে লুকানো আছে। ওখানে গিয়ে জিন দেখে ঘরটা আগোছালো ছিল, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত টান কাজ করছিল, যেন এই ঘরটা সে আগে থেকেই চেনে। ফ্লোরে রক্তের দাগ সহ 2টা পুতুল পড়েছিল। রক্তের দাগে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পেছন থেকে এক বিশেষ ধরনের মিউজিক বাজছিল। তখনই ইউসিওক এবং অন্যান্য লোকেরা সেখানে চলে আসে। জিন তাদেরকে দেখে রাগে চিৎকার করে জিজ্ঞেস করে, তোমরা আমার
সাথে কি করেছো, কে তোমরা, আর আমি বা কে? ইউসিওক হালকা একটা হাসি দেয়, সাথে একটা সিগারেট ধরায় আর বলে গল্পটা 20 বছর আগে শুরু হয়েছিল। এই ঘরে একটা মা আর তার মেয়েকে খুন করা হয়েছিল। পুলিশ খুনিকে খুঁজে বের করার সব রকম চেষ্টা চালাচ্ছিল, কিন্তু তারা প্রতিবার ব্যর্থ হয়। আর শেষ পর্যন্ত তারা সাক্ষীদের জন্য বিজ্ঞাপনও দিয়েছিল, যদি কেউ কিছু জেনে থাকে তাহলে তাকে টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এরপর এতগুলো বছর কেটে গেল, পৃথিবী ধীরে ধীরে সেই মামলার কথাটাও ভুলে গেছে, কিন্তু সেই মা আর শিশুর পরিবারের জন্য ক্ষতটা এখনো তাজা। তারা সেই রাতটা ভুলতে পারেনি। তাদের কাছে এটা শুধু একটা খুন ছিল না, তাদের পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই কারণেই তারা নিজেরাই টাকা দিয়ে একজন লোককে ভাড়া করে, আর সেই লোকটাই ছিল ইউসিওক। আর ইউসিওক তার জীবনের সব শ্রম এই কেসটা সলভ করার পেছনেই লাগিয়ে দেয়। সে 4 বছর ধরে এই বিষয়টা নিয়ে তদন্ত করছিল, কিন্তু সে কিছুতেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একদিন সে জানতে পারে জিনি সেই খুনি, যাকে পুলিশ এত বছর ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ওয়েট, ঘটনাটা কি হলো বুঝতে পারলেন? এতক্ষণ আমরা যাকে এই গল্পের হিরো হিসেবে দেখছিলাম, আসলে মা আর মেয়ের খুনের আসল আসামি হচ্ছে সে, মানে আমাদের জিন। কি অবাক লাগছে? আমিও ঠিক আপনাদের মতোই অবাক হয়েছিলাম। আর গ্রেফতারের পর জিনের উপর পৈশাচিক নির্যাতন করা শুরু হয়। তারা যে কোনো উপায়ে জিনের কাছ থেকে সত্যিটা বের করতে চাচ্ছিল, কিন্তু অবাক করা বিষয় হলো তাকে এত কষ্ট দেওয়ার পরেও জিন প্রতিটা অভিযোগই অস্বীকার করছিল। সে বারবার বলছিল আমি কাউকে মারিনি। আর এদিকে তার চোখের দৃঢ়তা ইউসিওককেও ধোঁকা খাইয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল জিন সত্যি কথাই বলছে, কিন্তু ইউসিওক জানতো সেই খুনি। সেই পরিবার জিনকে মেরে প্রতিশোধ নিতে চাচ্ছিল, কিন্তু তারা চাচ্ছিল জিন যেন তার দোষ স্বীকার করে, তা না হলে তার মৃত্যু অর্থহীন হয়ে যাবে। তাই তারা একজন ফরেন্সিক বিশেষজ্ঞকে ডেকেছিল, আর তাকে সাইকোলজিক্যাল পরীক্ষা করা হচ্ছিল। আর সেই টেস্টে দেখা গেছে যখন জিনের বয়স 21-22 বছর ছিল, তখন তার সাথে এমন কিছু ঘটেছিল যা তার স্মৃতি থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে এত বড় একটা মার্ডার করেও কি করে সেটা ভুলে যেতে পারে? তখন একজন চিকিৎসক বলে, মেডিকেলের ভাষায় একে ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া বলে। সে প্রথমে নিজেকে বিশ্বাস করিয়েছে যে সে কোনো খুন করেনি, আর এমন কোনো জায়গাও সে কখনো যায়নি যেখানে কোনো মার্ডার হয়েছে। আর ধীরে ধীরে তার মস্তিষ্কে এটাই সেট হয়ে গেছে। কি অদ্ভুত তাই না? মানুষের মস্তিষ্কের ক্ষমতা কত প্রখর একবার ভাবুন। আর এই মস্তিষ্কের পুরাতন স্মৃতি ফিরিয়ে আনতেই ডাক্তার একটা ভিন্ন পথ বেছে নিয়েছিল। তার স্মৃতি ফিরিয়ে আনতে তাকে তার শেষ সুখের স্মৃতি মনে করিয়ে দেওয়া হয়, যখন সে তার বাবা মা আর ভাইয়ের সাথে 1997 সালে একটা নতুন বাড়িতে যাচ্ছিল। ঠিক তেমন করে অবিকল একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল, যাতে করে তার আবারও সবকিছু মনে পড়ে যায়। আর এজন্যই শুরুতে তার মনে হচ্ছিল সে এখানে আগেও এসেছে, কিন্তু এটাকে দেজাভু বলে চালিয়ে দিয়েছিল ইউসিক, সহজ বাংলায় যাকে মনের ভুল বলে। সাজানো এই গল্পে ইউসিক তার ভাইয়ের ভূমিকা নিয়েছিল। দুইজন সাইকোলজিস্ট তার বাবা মা সেজেছিলেন। তাকে সেই একই বাড়ি দেখানো হয়েছিল যেখানে 20 বছর আগে খুন হয়েছিল। এই কারণে এই বাড়িটা তার কাছে আরো বেশি পরিচিত লাগছিল। আর সেই পরিচ্ছন্নতা কর্মীর কথা মনে আছে যার সাথে তার প্রথম দেখা হয়েছিল এই বাড়িতে এসে? সে অবাক হয়েছিল কারণ জিন ইউসিওকের বড় ভাই হিসেবে পরিচয় দিচ্ছিল, কিন্তু বয়স হিসেবে জিন অনেক বেশি বড়। আবার ইচ্ছা করে ঘরের পুরনো ক্যালেন্ডার টানানো হয়েছিল। আর খেতে বসে যে শব্দটা সে ঘর থেকে শুনছিল সেটা ছিল ইউসিওকের লোকদের, যারা খুনের দৃশ্যটা পুনরায় তৈরি করছিল। এমনকি ওই রাতে ইউসিওক তাকে পাহাড়েও নিয়ে গিয়েছিল, যাতে বাড়ির ভেতরে সবকিছু সেই সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর ওই সময়ের মধ্যেই ওই বন্ধ রুমের সব ডেকোরেশন পাল্টে ফেলা হয়েছিল। পরিকল্পনা ছিল তাকে একা বাড়িতে ফেরত পাঠানো হবে, কিন্তু মাঝখানে ভুল হয়ে যায়। পুলিশ অবৈধ কার্যকলাপের জন্য ইউসিওককে সন্দেহভাজন হিসেবে ধরে নিয়ে যায়। ওই যে যখন জিন ভেবেছিল তার ভাইকে অপহরণ করা হচ্ছে একটা গাড়িতে করে, ওইটা আসলে পুলিশের গাড়ি ছিল। কিন্তু 19 দিন পর ইউসিওক পুলিশকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে জেল থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে বৃষ্টির সিজন শুরু হয়নি। আর মার্ডারের সেই দৃশ্যটা তৈরি করার জন্য বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে সবকিছু একই রকম মনে হতো। জিনকে তার সব অতীত ভুলে থাকার জন্য প্রতিনিয়ত ওষুধ খাওয়ানো হতো, মানে সে যেটাকে ডিপ্রেশন কমানোর ওষুধ ভেবে রোজ খেত, ওইটাই উল্টো তার মস্তিষ্ক নষ্ট করছিল। কিন্তু এর প্রভাব দিনকে দিন কমে আসছিল, যে কারণে জিনের সন্দেহ বাড়ছিল। এতক্ষণে জিনের কাছে সবকিছু ক্লিয়ার হতে থাকে। তারপর ইউসিওক তাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, যেখানে নিয়ে তাকে তার কুকর্মের শাস্তি দেওয়া হবে। পথে সে জিনকে জিজ্ঞেস করে, তুমি কি এখন সবকিছু বুঝেছো আর নিজের অপরাধ স্বীকার করছো? জিন উত্তর দেয়, আমি সবকিছু মেনে নিতে রাজি, কিন্তু একটা কথা, আমি কাউকে খুন করিনি। এই কথা শুনে ইউসিওক আবারও রেগে যায় আর বলে, তুমি খুনি, তুমি তাদেরকে খুন করেছো আর তোমাকে মরতেই হবে, মিথ্যা বলে কোনো লাভ নেই। জিন তখন বলে, আমি অপরাধী না আর আমি এখন মরবো না। এটা বলে সে হঠাৎ করে গাড়ির দরজা খুলে রাস্তায় ঝাঁপ দেয়। এটা দেখে ইউসিওক অবাক হয়ে যায়। জিন অনেক দূরে দৌড়াচ্ছিল, ইউসিওকও তার পেছন পেছন ছিল। জিনকে ধরতে গিয়ে রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য বেশ কিছু অ্যাক্সিডেন্ট আর ছোটখাটো দোকানও নষ্ট হয়ে যায়। ইউসিওক একদম পাগল হয়ে গিয়েছিল, নিজের জীবন দিয়ে হলেও সে জিনকে ধরেই ছাড়বে, কিন্তু সে নিজেই একটা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে যায়। জিন দেখে ইউসিওক এখন আর তাকে ধরতে পারবে না, কারণ গাড়ি অ্যাক্সিডেন্টে সেখানেই আটকে গেছে। কিন্তু এরপর হুট করে আরেকটা গাড়ি এসে জিনকেও মেরে দেয়। 1 সেকেন্ডের জন্য সবকিছু স্তব্ধ হয়ে যায়, সবার চোখ বন্ধ। কিছুক্ষণ পর আমরা দেখি জিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন থিয়েটারের ভেতরে আবছা জ্ঞান থাকা অবস্থায় তার মস্তিষ্কে তার জীবনের পুরনো স্মৃতিগুলো এক এক করে ভেসে উঠতে শুরু করে। আর এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই
মে 1997 সালে জিন তার পরিবারের সাথে ঘুরতে বের হয়েছিল। রাস্তায় তাদের গাড়িতে একটা সমস্যা হয়। সে একটা জায়গায় দাঁড়িয়ে গান শুনছিল। গাড়ি ঠিক হয়ে যাওয়ার পর সে তার বাবা মা আর ভাইকে নিয়ে নতুন বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু পথে তাদের একটা দুর্ঘটনা হয়। তার বাবা মা ঘটনাস্থলেই মারা যান আর তার ভাই বেঁচে যায়, কিন্তু তার অবস্থা খুবই গুরুতর ছিল। তার চিকিৎসার জন্য জরুরি অনেক টাকার দরকার ছিল। জিন টাকা ম্যানেজ করার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। জিন অনেক চেষ্টা করে, বিভিন্ন জায়গায় কল দিয়ে সে টাকা ধার নেয়, সাহায্য উঠায়, বিভিন্ন বড় ছোট কাজ করে টাকা গোছাতে থাকে। সে প্রতিটা চাকরির জন্য প্রস্তুতি নেয়, অনলাইন বা অফলাইন, যা কিছু সে পারত সবকিছুই চেষ্টা করে। কিন্তু সে ইন্টার পাস করেনি, আবার পড়ালেখাও খারাপ ছিল। তাকে কে চাকরি দেবে বলুন? তবুও সে কোনোভাবে তার ভাইয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। 6 মাস সে অনেক কষ্টে চিকিৎসা চালিয়ে যায়, কিন্তু হঠাৎ ডাক্তার এসে বলে যে একটা মেজর অপারেশন করা জরুরি। সেও চায় তার ভাইয়ের অপারেশনটা ভালোভাবে হোক, কিন্তু জিনের কাছে এত টাকা ছিল না। তাই সে তার একটা কিডনি বিক্রি করে দেওয়ার কথা চিন্তা করে, কিন্তু সে কোনো নির্ভরযোগ্য ক্রেতাও খুঁজে পাচ্ছিল না। আর এত কষ্ট সহ্য করার পর কোনো উপায় না পেয়ে সে অবশেষে ভেতর থেকে ভেঙে পড়ে। একদিন তার কম্পিউটারে একটা মেসেজ আসে, যেখানে একটা লোক তাকে জিজ্ঞেস করে, টাকার জন্য কি তুমি যে কোনো কিছু করতে রাজি আছো? জিন বলে হ্যাঁ। এর উত্তরে লোকটা বলে, যদি তুমি আমার জন্য কাউকে খুন করো তাহলে তুমি অনেক টাকা পাবে। প্রথমে জিন অবাক হয়ে যায়। সে সারা রাত ঘুমাতে পারেনি, কারণ সে একটা সহজ সরল ছেলে। টাকার জন্য এত বড় একটা ভয়ানক কাজ করার কথা সে কল্পনাও করেন, কিন্তু আর তো কোনো উপায়ও ছিল না। আর তাই পরের দিন সে হ্যাঁ বলে দেয়। এরপর যখন সে ওই লোকের দেওয়া ঠিকানায় পৌঁছায়, সেটা ওই বাড়িতেই ছিল, যেটা শুরু থেকে আমরা দেখে আসছি। আর ওই দিন খুব বৃষ্টিও হচ্ছিল। সে ওই লোকের দেখানো জায়গায় ঘরের চাবি পায় আর গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে যায়। লোকটা তাকে বলেছিল শুধু মাকে খুন করো, বাচ্চাদেরকে না। জিন তার কথা মতো সোজা বেডরুমে চলে যায়, কিন্তু মাকে তার বাচ্চার সাথে দেখে সে হুঁশ ফিরে পায়। তার মনে হয় এটা ভুল, কাউকে প্রাণে বাঁচাতে গিয়ে অন্য কাউকে মেরে ফেলা মোটেও ঠিক না। তাই সে ফিরে যেতে যায়, কিন্তু তখন শব্দ পেয়ে মা ঘুম থেকে উঠে আসে আর তাকে ছুরি হাতে দেখে ভুল বোঝে। সে ভয়ে চিৎকার করতে থাকে। জিন বলে, আমি চলে যাচ্ছি, চিল্লাবেন না, আমি কিচ্ছু করব না। মা ঠান্ডা মাথায় বিষয়টা বোঝে আর সে চুপ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সেখানে বড় মেয়েটা চলে আসে। মেয়েটা তাকে ছুরি হাতে দেখে চিৎকার করতে শুরু করে। জিন তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, তাকে সে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কথা না শুনেই ঘরের ভেতরে গিয়ে পুলিশকে ফোন করতে যায়। আর তখন তাকে থামাতে গিয়ে জিন দরজায় ঠেলা দেয় আর সে ভুল করে মেয়েটার উপরেই গিয়ে পড়ে। অনিচ্ছাকৃতভাবে মেয়েটার বুকে ছুরি ঢুকে যায়। সে এটা মোটেও ইচ্ছা করে করেনি, আর তাই সে নিজেও আতঙ্কিত হয়ে যায়। এসব দেখে মাও চিৎকার করতে শুরু করে। জিন নিজেকে রক্ষা করতে উপায় না পেয়ে তাকেও ছুরি দিয়ে মেরে ফেলে। যখন সে বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, তখন ছোট্ট ছেলেটা বাইরে আসে। সে জিজ্ঞেস করে, আমার মা কোথায়? জিন কি করবে বুঝতে পারছিল না। সে বলে, তোমার ঘরে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত গোনো, তোমার মা আর বোন এখনই চলে আসবে। এরপর ছোট্ট বাচ্চাটা ঘরে চলে যায়। বের হওয়ার সময় জিন একটা ছবি দেখে, আর তাতে সেই লোকটার ছবি ছিল যে তার ভাইয়ের চিকিৎসা করছিল। তখন সে বুঝতে পারে ডাক্তার তার অসহায়তার সুযোগ নিয়েছে। সে নিজের স্ত্রীকে খুন করতে তাকে পাঠিয়েছে। জিন ছাদে গিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করে। অন্যদিকে ডাক্তার বাড়িতে কল করলে বাচ্চাটা তাকে বলে, মা আর বোনের গায়ে অনেক রক্ত, কেউ কথা বলছে না, খাবারও দিচ্ছে না। এটা শুনে ডাক্তারের মাথায় আগুন ধরে যায়। মেয়ের মৃত্যুর খবর শুনে সে একদম পাগল হয়ে জিনের কাছে ছুটে যায়। জিন জিজ্ঞাসা করে, তুমি কেন তোমার স্ত্রীকে খুন করলে? তার নামে অনেক টাকা লোন নেওয়া, একমাত্র তার মৃত্যুতেই এই টাকা মাপ পাওয়া সম্ভব। আমরা রাস্তায় নামা থেকে বাঁচতাম, কিন্তু সে ভাবতেও পারেনি এই ভুলে তার মেয়েও মারা যাবে। সে রাগে পুরো পাগল হয়ে যায়। রাগের মাথায় সে জিনকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দেওয়ার চেষ্টা করে। জিন অনিচ্ছাকৃতভাবে এটা করলেও এই অপরাধ তাকে অনেক কষ্ট দিচ্ছিল, তাই সেও অনেক ভেঙে পড়েছিল। জিন ডাক্তারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাকে আটকাতে গিয়ে ঠেলাঠেলিতে এক পর্যায়ে অনিচ্ছাকৃতভাবে ডাক্তারই ছাদ থেকে পড়ে যায়। আর এভাবেই তার হাতে আরেকটা খুন হয়। আর এটাই ছিল সেই ঘটনা যা জিনের জীবনের এই হাল করেছে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। আমরা দেখতে পাই জিনের জ্ঞান ফিরেছে। সে দেখে ইউসিওক তার সামনে দাঁড়িয়ে আছে। ইউসিওক বলে, ভিকটিমের পরিবারের ন্যায় বিচার দরকার। আমি তোমাকে কোনোভাবেই যেতে দিতে পারি না, আর তাই আমি এখন তোমার স্যালাইনে পয়জন দিতে যাচ্ছি, আর এটা কিছুক্ষণের মধ্যেই তোমাকে উপরে পাঠিয়ে দেবে। মৃত্যুর যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাবে তুমি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে জিন ইউসিওককে বলে, সেই ছেলেটার কাছে তুমি আমার হয়ে ক্ষমা চেয়ে নিও, আর বলো আমি ইচ্ছাকৃতভাবে তার বাবা মা আর বোনকে মারিনি। তার আপন কেউই আমাকে আমার সরলতার সুযোগ নিয়ে ব্যবহার করেছিল। এই কথা শুনে ইউসিওক বুঝতে পারে জিন সবকিছু মনে করে ফেলেছে। তারপর ইউসিওক জিজ্ঞেস করে, কেন তুমি এই সবকিছু করলে? এই সবকিছুর পেছনে কে ছিল? ইউসিওক আরো বলে, সেই রাতে 1 থেকে 100 পর্যন্ত গোনা সেই ছোট্ট ছেলেটা আমি নিজেই। জিন অবাক হয়ে যায়। ইউসিওক জিজ্ঞেস করে, কেন তুমি আমাকেও খুন করনি? কেন আমাকে বাঁচিয়ে রেখেছিলে? শৈশব থেকে এখন পর্যন্ত আমাকে একটা অনাথ আশ্রমে থাকতে হয়েছে। আমার পুরো পরিবার ছিল, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো। আমি আমার পুরো জীবন তোমার উপর প্রতিশোধ নিতেই বেঁচে আছি। আসলে জিনের কাছে কোনো শব্দ ছিল না তাকে উত্তর দেওয়ার মতো, কেবল সরি বলা ছাড়া। কিন্তু সরি কি যথেষ্ট ছিল? ইউসিওক তখন জানতে চায়, আমার বাবা কি বিমার জন্য আমার মাকে খুন করিয়েছিল? জিন বলে, না, অন্য কেউ আমাকে পাঠিয়েছিল। আমি যা করেছি সেটা একাই করেছি। আর ইউসিওকের কেন যেন তার কথা বিশ্বাস হচ্ছিল না। সে আবার জিজ্ঞেস করে, তাহলে আমার মায়ের মৃত্যুর ঠিক 2 মাস আগে কেন আমার বাবা তার নামে বীমা করিয়েছিল? নিশ্চয়ই এটা আমার বাবার প্ল্যান ছিল। সে টাকার লোভেই তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে, তাই না?
জিন চুপ করে থাকে। যদিও ইউসিওক সবকিছু বুঝে যায়, তবুও জিন চায় না ইউসিওক তার বাবার এই নোংরা প্ল্যান সম্পর্কে জানুক। এখন দুজনেই দোটানায় ছিল, না জিন বাঁচতে পারছিল তার অপরাধবোধ নিয়ে, না ইউসিওক বাঁচতে পারছিল তার বুকে এত কষ্ট চাপা রেখে। আর আমাদের এই মাস্টারপিস গল্পটার দৃশ্য এখানেই শেষ হয়ে যায়, কিন্তু সমাধান অসীমেই রয়ে যায়। মুভিম্যানের বন্ধুরা, গল্পটা শেষ, কিন্তু বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো, তাই না? স্তব্ধ হয়ে গেলাম আমরা সবাই। কাকে দোষ দেব? জিনসিওককে, যে তার ভাইয়ের প্রতি অন্ধ ভালোবাসার কারণে এক ভুলের সাগরে ডুব দিয়েছিল, নাকি ইউসিওককে, যে তার সারাটা জীবন শুধু প্রতিশোধের আগুনে জ্বলেছে? আসলে এই গল্পটা কোনো এক ব্যক্তি বা ভিলেনের না, এই গল্পটা হলো পরিস্থিতির, আবেগের আর একটা ভুল সিদ্ধান্তের, রাগের মাথায় নেওয়া একটা পদক্ষেপ, কিংবা নিরুপায় হয়ে করা একটা কাজ কিভাবে মুহূর্তেই তছনছ করে দিতে পারে পুরো সাজানো জীবন। তারই এক জলজন্ত উদাহরণ এই ফরগটেন। গল্পটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিশোধের আগুন কখনো শান্তি দেয় না, বরং যে সেই আগুন বয়ে বেড়ায় তাকেই পুড়িয়ে ছাই করে দেয়। আর অপরাধ বোধ এমন এক বোঝা যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে রাখে। জিনসিওক তার ভাইয়ের জন্য যা করতে চেয়েছিল তা ভালোবাসার প্রকাশ হলেও পথটা ছিল ভুল, আর সেই ভুলের মাসুল তাকে 20 বছর ধরে গুনতে হয়েছে। আসুন এই আবেগঘন গল্প থেকে আমরা একটা জিনিস শিখি, জীবন আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতিতে ফেলবে, হতাশায় ডুবিয়ে দেবে, কিন্তু সেই মুহূর্তে নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যেন আমাদের পুরো জীবনটাকে তাড়া না করে বেড়ায়। রাগ বা প্রতিশোধের থেকে ক্ষমা অনেক বেশি শক্তিশালী। তাই বলবো, আসুন আমরা আমাদের জীবনের গল্পটা যেন রাগের কালিতে না লিখে ভালোবাসা আর বিবেচনার কলমে লিখি, আমাদের চারপাশের প্রিয় মানুষগুলোকে আগলে রাখি, কারণ দিন শেষে তারাই আমাদের বেঁচে থাকার শক্তি। আর এবার চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদের কি নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন রায়হান ভাই। তিনি বলেছিলেন, অন্য কোনো মুভি আমার ভালো লাগে না, মাত্র তোমার মুভি ছাড়া। আপনাকে অনেক ধন্যবাদ রায়হান ভাই, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কোনো অসাধারণ মুভির গল্প নিয়ে যা আমাদেরকে ভাবাবে, কাঁদাবে আর নতুন করে জীবনকে ভালোবাসতে শেখাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন আর ভালোকে ভালোবাসুন।